হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা পড়ব পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টার এবং পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারের লেকচার নাম্বার 2 নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসছি মোহাম্মদ তানভীরুল হাসান। বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ ত্রিপলিতে। আর হ্যাঁ, এই পর্যন্তই। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যেখান থেকে শেষ করছিলাম তারপর থেকে। প্রিভিয়াস ক্লাসে আমরা শেষ করছিলাম ঘনত্ব টপিকটা দিয়ে। তো ঘনত্ব টপিকটা পড়ানোর পরে আপেক্ষিক গুরুত্ব টপিকটা পড়ানো বাকি ছিল আমাদের। তো আপেক্ষিক গুরুত্ব টপিকটা প্রথমে পড়াবো, তারপর আজকের ক্লাসের মেন কনসেপ্টগুলোতে প্রবেশ করব। আচ্ছা, যাই হোক, দেখো আমি উপরে হেডলাইন দিয়ে রাখছি ঘনত্ব ভার্সেস আপেক্ষিক গুরুত্ব, রাইট? তো এখানে এটার নামেই দেখো একটা কথা আছে, আপেক্ষিক, তাই না? তার মানে এর নিজস্ব কোনো অস্তিত্ব নাই। কি আছে তাহলে? এর অস্তিত্ব আছে যখন আমরা একে অন্য আরেকটা কিছু সাপেক্ষে বিবেচনা করব তখন। অর্থাৎ এটা অন্য কিছুর সাপেক্ষে। আচ্ছা, তো চলো এবার আমরা সংজ্ঞাটা দেখি। বলছে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব বলতে সমায়তনের কোনো প্রমাণ বস্তুর তুলনায় সেটি কত ভারী তা বোঝানো হলো। কি বলছে? আচ্ছা, সমস্যা নেই, বুঝো নাই, প্যারা নেই, শুধু দেখতে থাকো। তো এই আপেক্ষিক গুরুত্বটাকে প্রকাশ করা হয় এস দ্বারা। এস কেন? কারণ আপেক্ষিক গুরুত্বের ইংলিশ টার্মটা স্পেসিফিক গ্র্যাভিটি। যদিও দেখবা তোমার গ্র্যাভিটির কোনো অর্থ এই বাংলা টার্মটার মাঝে কোথাও নাই। স্পেসিফিক মানে তো আপেক্ষিক, ফাইন, বাট গ্র্যাভিটি অর্থ গুরুত্ব হয়ে গেছে, তাই না? যাই হোক, করার কিছুই নেই। তবে ইংলিশ টার্মটা যদি তোমার জানা থাকে তাহলে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা অ্যাকচুয়ালি বোঝা তোমার জন্য ইজিয়ার হবে। আচ্ছা, তো আপেক্ষিক গুরুত্বকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল টু কি হবে? এস ইকুয়াল টু হবে প্রমাণ বস্তুর তুলনায় কত ভারী। অর্থাৎ নিচে হবে প্রমাণ বস্তুর ভর, সরি প্রমাণ বস্তুর ভর না, ভার মানে ওজন। সো প্রমাণ বস্তুর ভার, ভর আর ভার কিন্তু সেম না। আচ্ছা, আর উপরে হবে কি? উপরে হবে নিজের ভার। অর্থাৎ এই লাইনটা থেকে কি বোঝা যায় জানো? এই লাইনটার মানে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি ওই জিনিসটা, যেই জিনিসটা দ্বারা কোনো একটা বস্তুর নিজের ভার হিসাব করা হয় প্রমাণ কোনো একটা বস্তুর ভারের সাপেক্ষে। এটাই আপেক্ষিক গুরুত্ব। তো এখানে আমাদের প্রমাণ বস্তু হিসেবে তাহলে কি ইউজ করব? প্রমাণ বস্তু বা রেফারেন্স অবজেক্ট। আমরা নর্মালি প্রমাণ বস্তু হিসেবে ইউজ করি পানিকে। তবে এটা সব ধরনের পানি হইলে হবে না, এটা হইতে হইবে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এখন হোয়াই ইজ 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, হোয়াই নট আদার? এর কারণ যে এই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্বটা সবচেয়ে বেশি থাকে। পানির ঘনত্ব
পানির ঘনত্বটা ম্যাক্সিমাম থাকে, আর ওই ম্যাক্সিমাম ভ্যালুর মানটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, যেটা আমরা নর্মাল সিনারিওতে মনে রাখছিলাম যে আমরা সব ক্ষেত্রে এটাই ইউজ করব। তবে এটা হচ্ছে পানির সর্বোচ্চ ঘনত্বের মান। আচ্ছা, তাহলে তুমি এর পরের লাইনে কি লিখতে পারো? আমরা তো আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় দেখলাম যে নিজের ভার ডিভাইড বাই প্রমাণ বস্তুর ভার। তাহলে এখানে নিজের ভার মানে কি? ভার মানে ওজন, আর ওজন মানে হচ্ছে নিজের ভর, ধরো হচ্ছে বস্তুর ভর এমবি ইন্টু অভিকর্ষজ ত্বরণ, নিচে হবে প্রমাণ বস্তুর ভার। অর্থাৎ তাহলে প্রমাণ বস্তুকে তুমি ধরো আর, কিন্তু আমরা যেহেতু প্রমাণ বস্তু হিসেবে পানি ইউজ করতেছি, সো এখানে আমরা লিখব এম অফ ডাব্লিউ বা পানির ভর ইন্টু পানির ওজন। উপরের নিচে যে কাটা যায়, সো তুমি যদি সূত্রে এখানে নিজের ভার না লিখে ভর ডিভাইড বাই প্রমাণ বস্তুর ভর বলতা একটা নির্দিষ্ট স্থানে, এমনভাবে যদি তুমি বলতা যে একটা নির্দিষ্ট স্থানে নিজের ভর ডিভাইড বাই প্রমাণ বস্তুর ভর, তাহলে কিন্তু এই সূত্রটা ভ্যালিড। যাই হোক, এখন এর পরের লাইনে কি লিখতে পারো? গত ক্লাসে আমরা একটা সূত্র পড়ে আসছি না, কোনো বস্তুর ভর ইকুয়াল ওই বস্তুর ঘনত্ব ইন্টু ওই বস্তুর আয়তন। তাহলে নিচে সিমিলারলি নিচে হবে পানির ঘনত্ব ইন্টু পানির আয়তন। তবে এখানে একটা কথা হচ্ছে যে পানির আয়তন আর বস্তুর আয়তন কাটাকাটি যাবে, অ্যান্ড ফাইনালি থাকবে হচ্ছে রো অফ বি ডিভাইড বাই রো অফ ডাব্লিউ। এটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্বের অ্যাকচুয়াল রাশিমালা, এই রাশিমালা না, রাশি বা সমীকরণ। ওকে, এখন হচ্ছে কথা যে আমরা ভিবি অ্যান্ড ভিডাব্লিউ কেন কাটলাম? কারণ ভিবি অ্যান্ড ভিডাব্লিউর মান হচ্ছে সমান। সমান কেন? সমান কারণ হচ্ছে এটা বাই ডেফিনিশন, আমরা এর সংজ্ঞাতেই বলছি সম আয়তন কোনো প্রমাণ বস্তুর তুলনায়। তার মানে প্রমাণ বস্তু বা রেফারেন্স অবজেক্ট হিসেবে যে পানি ইউজ করলাম, ওই পানির আয়তন আর বস্তুর আয়তন কিন্তু সমান হবে। এই জন্য আয়তন উপরে নিচে কাটাকাটি যায়। আচ্ছা শোনো, এখন শোনো, এস ইকুয়াল রো বি ডিভাইড বাই রো ডাব্লিউ, এটা লিখতে পারি। এর পরের লাইনে রো বি ইকুয়াল এস ইন্টু রো ডাব্লিউ, এটা লিখতে পারি না? এটাও আরেকটা জিনিস যেটা তোমার মনে রাখতে হবে। অর্থাৎ কি, এটার মানে হচ্ছে যে যদি কোনো একটা বস্তুর আপেক্ষিক গুরুত্বকে পানির ঘনত্ব দিয়ে গুণ দাও, তাহলে বস্তুর ঘনত্ব পাবা। আবার রিপিট করি আমি, কোনো একটা বস্তুর আপেক্ষিক গুরুত্বকে যদি পানির ঘনত্ব দিয়ে গুণ দাও, তাহলে বস্তুর ঘনত্বটা পাবা তুমি। আর বস্তুর ঘনত্বকে যদি পানির ঘনত্ব দিয়ে ভাগ দাও, তাহলে ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব পাবা। অলরাইট, ওকে, পারফেক্ট। এখন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমি আপেক্ষিক গুরুত্বকে হচ্ছে আ ডট গুরুত্ব লিখলাম সংক্ষিপ্ত করে। আপেক্ষিক গুরুত্ব শুধু আপেক্ষিক গুরুত্ব না, আপেক্ষিক গুরুত্বের মান ইকুয়াল টু কি হবে জানো? সিজিএস এককে ওই বস্তুর, কোন বস্তু? যে বস্তুর আপেক্ষিক গুরুত্ব আমরা নির্ণয় করতেছি। তো সিজিএস এককে বস্তুর ঘনত্বের মানের সমান। এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এটা মনে রাখতে হবে। যা আপেক্ষিক গুরুত্বের মান সিজিএস এককে বস্তুর ঘনত্বের মানের সমান। এটা কিভাবে আসে আমি তোমাদের দেখাই দিচ্ছি, প্যারা নেই। দেখো, আমি এখানে ছোট্ট একটা জায়গা নেই, এইখানে ছোট্ট একটু জায়গা আমি নিচ্ছি। আমরা গত ক্লাসে একটা জিনিস দেখছিলাম, কি আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে
আমি ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে তোমাদের পরে লেকচার শিট রিডিং দিতে সুবিধা হবে। আমি এখানে ইয়েলো কালারটা ইউজ করি, যে 1 গ্রাম পার সিসি, অর্থাৎ সিজিএস এককে ঘনত্বের মান ইকুয়াল হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এই জিনিসটা মনে আছে? আচ্ছা, এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি না যে উভয় পক্ষকে 1000 দিয়ে ভাগ করে 1 কেজি পার মিটার কিউব ইকুয়াল 10⁻³ গ্রাম পার সিসি লিখতে পারি, কিন্তু যদি এটা 1-এর মতো লাগতেছে না। আচ্ছা, লিখতে পারি তো, তাই না? আচ্ছা, ফাইন। এখন দেখো লোহার ঘনত্ব, ধরো রো এফ মানে লোহা। আচ্ছা, রো এফ আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম 7800 কেজি পার মিটার কিউব, তাই না? এটাকে গ্রাম পার সিসি বা সিজিএস এককে নিলে কি হবে? 1000 দিয়ে ভাগ, কারণ এখানে 1 কেজি পার মিটার কিউব ইকুয়াল হচ্ছে 10⁻³ গ্রাম পার সিসি। সো 7800 কেজি পার মিটার কিউব মানে কি 7800 ইন্টু 10⁻³ গ্রাম পার সিসি। সো আলটিমেটলি এখানে আসবে 7.8 গ্রাম পার সিসি। এখন যদি লোহার আপেক্ষিক গুরুত্ব বের করতে চাও, এস অফ এফ ই, তাহলে কি আসবে? লোহার ঘনত্ব 7800 ডিভাইড বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমায়তন পানির ঘনত্ব। এখন আমি যখন কোনো একটা বস্তুর ঘনত্ব নিয়ে কাজ করতেছি, তখন সেই ঘনত্বকে আয়তনের উপর ডিপেন্ড করে? ঘনত্ব কিন্তু আয়তনের উপর ডিপেন্ড করে না, কারণ ঘনত্ব হচ্ছে পদার্থের একটা বৈশিষ্ট্য। সো আমাদের ঘনত্বটা সবসময় ফিক্সড থাকবে নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে নিচে হবে পানির ঘনত্ব, যেটা হচ্ছে 1000, অ্যান্ড এর আপেক্ষিক গুরুত্ব আসতেছে 7.8। তবে এখানে একটা ডিফারেন্স আছে, সেটা কি, যে সিজিএস ইউনিটে যখন ঘনত্ব বের করি তখন এর একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, বাট আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। ওকে, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। এখানে আরেকটা পয়েন্ট দিই, এটা হচ্ছে এককবিহীন একটা রাশি। আচ্ছা, তো এরপরের স্লাইডে আমি তোমাদের ঘনত্ব অ্যান্ড আপেক্ষিক গুরুত্বের ডিফারেন্সটা বই থেকে জাস্ট এখানে লিখে দিয়েছি, যাতে তোমরা স্লাইডটা পড়ার সময় কম্প্যাক্ট আকারে সব কিছু পেয়ে যাও। আচ্ছা, তো দেখো এটা আমি একবার পড়ে দিই। ঘনত্ব হচ্ছে বস্তুর একক আয়তনে ভর, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোনো বস্তুর একক আয়তনে ভর ও 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমায়তন পানির ভরের অনুপাত। এই যে দেখছো, এখানে কিন্তু ভর কথাটা উল্লেখ করছে। এক্স্যাক্টলি, আমিও তোমাকে তখন বলছিলাম, তবে আমি একটা জিনিস মেনশন করে দিয়েছিলাম যে ভর যদি উল্লেখ করি তখন একটা জিনিস আমাদের বলে দিতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট স্থানে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা বলবিদ্যা চ্যাপ্টারে পড়ে আসছি যে স্থান ভেদে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন হয়। স্থান ভেদে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন হয়। সো ফান্ডামেন্টাল কথা হচ্ছে এটার ভারের অনুপাত, কিন্তু এই ভারকে যদি আমরা ভর হিসেবে লিখতে চাই তাহলে নির্দিষ্ট স্থান কথাটা উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ঘনত্বের একক আছে কেজি পার মিটার কিউব, আপেক্ষিক গুরুত্বের একক নাই। তাহলে কি একক হচ্ছে এটার কেজি পার মিটার কিউব, আর এটার হচ্ছে কোনো একক নাই। ফাইন। এবার বলছে আপেক্ষিক গুরুত্বকে পানির ঘনত্ব দিয়ে গুণ করলে বস্তুর ঘনত্ব পাওয়া যায়, যেটা আমি এই সূত্রে বলছি। আপেক্ষিক গুরুত্বকে পানির ঘনত্ব দিয়ে যদি গুণ করো, আপেক্ষিক গুরুত্ব বস্তুর আপেক্ষিক গুরুত্বকে পানির ঘনত্ব দিয়ে গুণ করলো, তুমি পেয়ে গেলা হচ্ছে বস্তুর ঘনত্ব। আর এখানে বলছে বস্তুর ঘনত্বকে পানির ঘনত্ব দিয়ে ভাগ করলে আপেক্ষিক গুরুত্বের মান পাওয়া যায়। তুমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো, সেটা হচ্ছে
4 নম্বর পয়েন্ট, ঘনত্ব পদার্থের বৈশিষ্ট্য। কোনো একটা পদার্থের হচ্ছে বৈশিষ্ট্য। 4 নম্বর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কিন্তু কোনো বৈশিষ্ট্য না, বরং কি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে বস্তুর ঘনত্ব ও প্রমাণ বস্তুর ঘনত্ব। বস্তু মানে কি, যেই বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতেছি ওই বস্তুর ঘনত্ব এবং প্রমাণ বস্তুর ঘনত্বের অনুপাত, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তুমি 4 নম্বর পয়েন্ট হিসেবে এটা অ্যাড করতে পারো। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে? তো আমাদের প্রিভিয়াস ক্লাসের টপিক ওইখানেই শেষ। আজকে হচ্ছে আমরা আমাদের আজকের যে টপিকগুলো সিলেক্টেড ছিল ওই টপিকগুলো পড়া শুরু করব। অলরাইট, তো আজকে প্রথম হচ্ছে তরলের ভিতরে চাপ। এটা শুধু তরল বললে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি হবে স্থির তরলের ভিতরে চাপ। স্থির তরলের ভিতরে চাপ। আচ্ছা, তো এটা আসলে কি? এটার মানে হচ্ছে যে তরলের উপরিতল থেকে একটা নির্দিষ্ট পরিমাণ গভীরতায় কোনো একটা বিন্দুতে, অথবা তুমি বলো হ্যাঁ কোনো একটা বিন্দুতে যে পরিমাণ চাপ প্রযুক্ত হয়, অথবা যদি অন্যভাবে বলো যে তরলের উপরিতল থেকে নির্দিষ্ট গভীরতা, যেটার মান ধরো এইচ, তো ওই গভীরতায় একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে চাপ। এখন এটা কিভাবে বের করো? ধরো হইতেছে না কেন? আচ্ছা, এইভাবে না ড্র করে আমি এটা দিয়ে ড্র করি। অলরাইট, তো এটা হচ্ছে ধরো একটা পাত্র, এই পাত্রের ভিতরে কি আছে? তরল আছে। পাত্র তরল পূর্ণ। পাত্রটা তরল দিয়ে পূর্ণ। আচ্ছা, তো এই পাত্রের ভিতরে লেটস সাপোজ, কি বলবো এখানে, যে ধরো এটা ধরতে হবে না, তুমি ধরে নাও যে পাত্রের গভীরতা হচ্ছে এইচ। ওকে, আমি যে তরলটা নিছি ওই তরলের ঘনত্ব হচ্ছে রো এল, এবং অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে জি। এখন দেখো, তুমি পাত্রের তলদেশে অর্থাৎ এইচ গভীরতায়, পানির উপরিতল থেকে এইচ গভীরতায় চাপ নির্ণয় করবা। তোমার কি করতে হবে তাহলে? তাহলে প্রথমত তোমার লাগবে এইচ গভীরতায় প্রযুক্ত বল ধরো হচ্ছে এফ ইকুয়াল কি, এইচ গভীরতায় পাত্রের নিম্ন পৃষ্ঠে বা নিম্নতলে কে বল প্রয়োগ করতেছে বা কে দ্বারা বল প্রয়োগ হচ্ছে, এই পাত্রে যে তরলটা আছে ওই তরল দ্বারা প্রযুক্ত বল না। এখন তরল তো একটা জড় পদার্থ, সে কি অ্যাকচুয়ালি
চাইলে মানুষের মতো ইচ্ছা করে বল প্রয়োগ করতে পারে? অ্যান্সার হচ্ছে না। যদি প্রয়োগ না করতে পারে তাহলে কিভাবে বলটা প্রয়োগ হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে তরলের নিজস্ব একটা ওজন আছে যেটা নিচের দিকে কাজ করতেছে, যার মান হচ্ছে mg পরিমাণ। ওই mg বলটাই কিন্তু অ্যাকচুয়ালি এই তলের উপর প্রযুক্ত হচ্ছে। তাহলে প্রযুক্ত বল কি হবে? m অফ লিকুইড বা তরলের ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ। এখন তরলের ভরকে আমরা কি লিখতে পারি? তরলের ঘনত্ব ইনটু তরলের আয়তন ইনটু অভিকর্ষজ ত্বরণ। এখন আবার আমরা আয়তনকে লিখতে পারি রোএল ইনটু ভিকে লেখা যায় AH, কারণ আমরা জানি আয়তন ইকুয়াল ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা বা গভীরতা। তো এটা হচ্ছে প্রযুক্ত বল F এর মান 1 নং। ক্ষেত্রফল কোনটা? কোন ক্ষেত্রফলে এই বলটা প্রযুক্ত হচ্ছে? সেই ক্ষেত্রফলটা হচ্ছে A পরিমাণ। তাহলে H গভীরতায় প্রযুক্ত চাপ P ইকুয়াল কি হবে? F ডিভাইড বাই A। F এর মান হচ্ছে রো, রো কিসের? এটা লিকুইডের রো, রো AH G, আর নিচে হবে A। A আর A কাটা যায়, আলটিমেটলি আমাদের পড়ে থাকে H রো L G, অ্যান্ড আলটিমেটলি আমরা যে পাইলাম P ইকুয়াল H রো L ইন্টু G, সেটাই হচ্ছে চাপের রাশিমালা, চাপের রাশি, চাপের সমীকরণ। P ইকুয়াল H রো L G। অলরাইট, তবে এখানে আমাদের কয়েকটা বিষয়ে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে H মানে কি? এটা হচ্ছে তরলের উপরিতল হতে বিন্দুর গভীরতা। কোন বিন্দু? যেই বিন্দুতে আমরা চাপ নির্ণয় করতেছি, অথবা তুমি বলো যে তলের উপর আমরা চাপ নির্ণয় করতেছি বা যেই বস্তুর উপর প্রযুক্ত চাপ নির্ণয় করতেছি। তবে এখানে ঝামেলা বাঁধার মতো একটা জিনিস আছে, সেটা হচ্ছে রো এল। এটা কিন্তু তরলের ঘনত্ব। তোমাকে কোশ্চেনে দেখবো বস্তুর ঘনত্ব দিয়ে রাখছে, তরলের ঘনত্ব দিয়ে রাখছে, তখন প্যাচ লাগাই ফেলতে পারো। সো এটা কিন্তু অলওয়েজ হবে তরলের ঘনত্ব। অলরাইট, আচ্ছা, তো চলো এই রিলেটেড কয়েকটা ম্যাথ করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সব। এই পেজটা কেন আনছি? আচ্ছা, আনছি কোনো একটা কারণে, বাদ দাও। কি কোনো কিছু বাদ পড়ে গেল? আচ্ছা, বাদ দাও তাহলে, এই পেজটা ডিলিট হবে। এই ম্যাথটা দেখো, ম্যাথটা আমরা হচ্ছে সলভ করব। মিনা তার ছোট ভাইয়ের সাথে পুকুর পাড়ে বসে। আচ্ছা ফাইন, কোশ্চেন পরে পড়ব, আগে আমরা কি বের করতে বলছে সেটা দেখে নিই। বের করতে বলছে পুকুরটির তলদেশে পানির চাপ। আচ্ছা, পুকুরের তলদেশে পানির চাপ, অর্থাৎ পুকুরটা হচ্ছে হয়তোবা কোনো একটা গভীরতা H আছে, ওই গভীরতায় পানি কতটা চাপ প্রয়োগ করে সেটা। আচ্ছা, এবার কোশ্চেন পড়ো। মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুর পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200 গ্রাম বর এবং 250 সেন্টিমিটার কিউব আয়তনের বল ছিল। এটা হচ্ছে জাঙ্ক ডেটা, এটা হচ্ছে জাঙ্ক ডেটা এই কোশ্চেনের জন্য, কারণ বস্তুর ভর বা বস্তুর ঘনত্ব নিয়ে আমাদের কোনো কাজই নেই। এখন হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল, এই লাইনটারও আমাদের দরকার নেই। সো এই লাইনটা আমাদের কাজের না।
এই লাইনটাও আমাদের কাজের না। হঠাৎ বল পুকুরে পানিতে পড়ে গেল, এটা নিয়েও আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, এর পরের লাইন দেখি। পুকুরের পানির গভীরতা 3 মিটার। ইয়েস, একটা কাজের ডেটা পাইছি। গভীরতা 3 মিটার, এটা আমাদের লাগবে। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। ইয়েস, এটাও লাগবে। এবং ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইয়েস, এটাও লাগবে। তাহলে এই কোয়েশ্চেনে প্রথম পার্টটুকু সম্পূর্ণ ইরিলেভেন্ট ছিল এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য। লাস্টের 3টা ডেটা আমার কাজে লাগবে। তো এখন লিখে ফেলো। আমরা জানি বা উই নো এইচ গভীরতায় তরলের চাপ কত? পি ইকুয়াল এইচ রো এল, মানে তরলের ঘনত্ব ইন্টু ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। এইচ এর মান হচ্ছে 3, রো এর মান কোশ্চেন থেকে 1000, জি এর মান 9.8, অ্যান্ড এই যে এটা পাইলা এটাই হচ্ছে অ্যান্সার। এটার মেবি 29,400-এর মতো আসে। 9.8 ইন্টু 1000, ইয়েস 29,400 প্যাসকেল। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া এটা কিভাবে বললাম? এটা বললাম কারণ 9.8-এর কয়েকটা গুণিতক তোমার মনে রাখা বেটার। যেমন 9.8 ইন্টু 1 ইকুয়াল 9.8, 9.8 ইন্টু 2 ইকুয়াল 19.6, 9.8 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে 29.4, তারপর 9.8 ইন্টু হচ্ছে 4, এর মান হচ্ছে 39.2। এই 4টা মান তোমার মনে রাখলে আর কি বেটার। তো ওইভাবেই 9.8 ইন্টু 3 মানে হয় 29.4, 9.8 ইন্টু 3 এর মান হয় 29.4, ওইটার সাথে 1000 গুণ করলে আসে 29,400 প্যাসকেল। এইভাবে আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা করছি, মানে মুখে যখন করলাম। আচ্ছা, এবার চলো আমাদের আরেকটা টপিক, যেটা হচ্ছে প্যাসকেলের চাপ সূত্র। এখানে কি বলছে? পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পদার্থ সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। কি বুঝাইছে দেখো। বুঝাইছে যে একটা পাত্রে এই তো একটা পাত্র, এই পাত্রে কিছু পরিমাণ তরল আবদ্ধ আছে। এই তরলের উপর বাইরে থেকে যদি একটা চাপ প্রয়োগ করো, কি পরিমাণ চাপ? ধরো পি এ পরিমাণ চাপ, এবং ওই চাপের ফলে প্রযুক্ত বল হবে এফ এ। তো এই চাপ যদি প্রয়োগ করো, তরলে ওই চাপটা সঞ্চালিত হবে পি এ, এবং ওই চাপের মান কখনো হ্রাস পাবে না, বরং প্রত্যেকটা জায়গায় চাপের মান সেম হবে। পি এ, এখানেও পি এ, মানে প্রত্যেকটা পয়েন্টে পি এ পরিমাণ চাপ প্রযুক্ত হবে। ইভেন এই পয়েন্টেও পি এ, তবে চাপটা হবে লম্বভাবে। তো পি এ যদি হয়, তুমি সাপোজ ধরো এখানে 4টা পিস্টন আছে না, 4টা মুখে 4টা পিস্টন। এই 4টা পিস্টনের এ পিস্টন যেটা, ওটার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে এ। বি পিস্টনের এরিয়া হচ্ছে ধরো 2 এ, সি পিস্টনের এরিয়া হচ্ছে 3 এ, ডি পিস্টনের এরিয়া হচ্ছে 4 এ। আচ্ছা, এখন শর্ত মতে কি প্রত্যেকটা পিস্টনের প্রযুক্ত চাপ সমান, অর্থাৎ পি এ ইকুয়াল পিবি ইকুয়াল পিসি ইকুয়াল পিডি। এখন পি এ এর পরিবর্তে কি লিখতে পারি? এফ এ ডিভাইড বাই এ। পিবি এর পরিবর্তে এফ বি ডিভাইডেড বাই 2 এ, কারণ এটার ক্ষেত্রফল আমরা 2 এ ধরে নিছি। এখন পিসি এর পরিবর্তে লিখতে পারো এফ সি ডিভাইড বাই 3 আর পিডি এর পরিবর্তে হচ্ছে এফ ডি ডিভাইড বাই 4 অ্যাকচুয়ালি এখানে সি হবে না, এখানে এ হবে। হ্যাঁ, স্লিপ অফ টাং না, অ্যাকচুয়ালি ব্রেনের প্রসেস করতে একটু টাইম লাগে, এটাই। আচ্ছা, তো এখন তুমি কি করবা? তুমি
এই দুইটা নিয়ে চিন্তা করো, কেবল এই দুইটা। এই দুইটা থেকে তুমি কি লিখতে পারো দেখো, এফ ডিভাইড বাই উভয় পক্ষ থেকে এ আর এ কাটা দিতে পারো, তাই না? এ আর এ যদি কাটা দাও তাহলে থাকবে এফ ডিভাইড বাই 1 ইকুয়াল এফ বি ডিভাইড বাই 2, এফ এ ডিভাইড বাই 1। অ্যান্ড এখান থেকে তুমি এফ বি এর মান পাবা 2 এফ এ। সিমিলারলি তুমি যখন এই দুইটা নিয়ে চিন্তা করবা, তাহলে এখান থেকে তোমার এফ সি এর মান আসবে 3 এফ এ, এবং এই দুইটা নিয়ে যখন চিন্তা করবা তখন এফ ডি এর মান আসবে হচ্ছে 4 এফ এ। একটা জিনিস খেয়াল করে দেখছো, তুমি এই পিস্টনে এফ এ পরিমাণ বল প্রয়োগ করলে বি পিস্টনে সেটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়, সি পিস্টনে 3 গুণ, ডি পিস্টনে 4 গুণ। এখন চিন্তা করে দেখো, তোমার একটা পিস্টনে হচ্ছে ক্ষেত্রফল অন্য আরেকটা পিস্টনের যত গুণ হয় প্রযুক্ত বলও কিন্তু তত গুণ হয়ে যায়। কেন? দেখো এই সূত্র অনুসারে ডি এর ক্ষেত্রফল কিন্তু এ এর 4 গুণ, এই জন্য ডিতে প্রযুক্ত বল এতে প্রযুক্ত বলের 4 গুণ হয়ে গেছে। এখন তোমার যদি এমন একটা সিস্টেম দেওয়া হয় যেখানে দুইটা পিস্টন আছে, একটা পিস্টনের ক্ষেত্রফল 1, আরেকটা পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে 100, তাহলে তুমি এক জায়গায় যদি 100 নিউটন বল প্রয়োগ করো ছোট পিস্টনটাতে, বড় পিস্টনটাতে ওইটা বেড়ে কতটুকু হবে জানো? তুমি ছোট পিস্টনে যে 100 নিউটন বল প্রয়োগ করছো ওইটার 100 গুণ হয়ে যাবে। এটা কিন্তু চারটিখানি কথা না, এটা অনেক বড় মান চলে আসবে। 100 কত হয়? 10,000। তুমি প্রয়োগ করলে 100 নিউটন, অপর পাশে আরেক জায়গা থেকে পাইলা তুমি 10,000 নিউটন। তো এই নীতিটা হচ্ছে একটা সিস্টেমে ইউজ করা হয়, যে সিস্টেমকে বলা হয় হচ্ছে হাইড্রোলিক প্রেস বা ব্রামা প্রেস অ্যাকচুয়ালি। তো এখানে কি, এখানে দেখো এখানে একটা ছোট সিলিন্ডার আছে যেখানে একটা পিস্টন আছে, এখানে পিস্টনটা আপ ডাউন করবে। অ্যান্ড এখানে একটা বড় সিলিন্ডার আছে। এখন এখানে দেখো এটার ক্ষেত্রফল কিন্তু ছোট আর এটার ক্ষেত্রফল তুলনামূলকভাবে ভালোই অনেকটুকু বড়। অনেকটুকু বলতে মিনিমাম 6-7 গুণ তো হবেই, 6-7 গুণ বা 10 গুণ, আমি ভুলও হইতে পারি, আর চার অনেক বেশি হইতে পারে। তো তাহলে এখানে তুমি যখন এই লিভারে নিচের দিকে একটু বল প্রয়োগ করবা, ওই বলটা এখানে বেড়ে অনেক বেশি হয়ে যাবে না? এই নীতিটা ইউজ করা হয় দেখবা মেকানিকের দোকানগুলোতে, এরকম একটা হাইড্রোলিক প্রেস থাকে। এই হাইড্রোলিক প্রেসগুলো গাড়ির নিচে রেখে লিভারে বল প্রয়োগ করে গাড়িকে উত্তোলন করা হয় উপরের দিকে। তুমি চিন্তা করে দেখছো, তুমি যদি জাস্ট একটা জিনিস ভেবে দেখো যে তোমার কাছে পিস্টন নাই আর তোমার গাড়ি উপরের দিকে উত্তোলন করতে হবে, তাহলে তুমি একা কি পারবা? মিনিমাম 4-5 জন লোক কিন্তু লাগবে। অ্যান্ড 4-5 জন লোক গাড়িটা কিন্তু উত্তোলন করে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। কিন্তু এই হাইড্রোলিক প্রেস তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ গাড়ি উত্তোলন করে রেখে দিতে পারবা, ইভেন তুমি একাই উত্তোলন করতে পারবা হাইড্রোলিক প্রেসটার সাহায্যে। তো এখানে সিস্টেমটা কীরকম এটা আমি দেখাই। এখানে তুমি দেখতেই পাচ্ছ দুইটা সিলিন্ডার আছে, একটা চিকন সিলিন্ডার আর একটা হচ্ছে মোটা সিলিন্ডার। তো আমি দুইটা সিলিন্ডার ড্র করে ফেলি প্রথমে, এটা দিয়ে ড্র করি তাহলে একটু বেটার হবে। তো দুইটা সিলিন্ডার আমি প্রথমে ড্র করতেছি। অলরাইট, ওকে। তো এখানে দেখো একটা সিলিন্ডার হচ্ছে একটু বড় আর একটা সিলিন্ডার ছোট, দেখতে তো পাচ্ছ আই থিঙ্ক এখানে। হ্যাঁ, তো এখানে কি হবে যে
এখানে একটা পিস্টন থাকবে, পিস্টনটা কিছুটা এরকম ধরো, এন্ড এই পাশের পিস্টনটা একটু নিচে থাকবে, অথবা তুমি নিচে না ধরে ধরো এইখানেই থাকবে, আর একটা পিস্টন। এন্ড মাঝখানে যে পার্টটুকু, এই যে পার্টটুকু, এই পার্টটুকু কিন্তু তরল দ্বারা পূর্ণ। ওকে, এটা তুমি ধরে নাও তরল দ্বারা পূর্ণ, আমি ড্র করে না দেখাই, কারণ ড্র করলে বেশি হিজিবিজি হয়ে যাবে। এখন তুমি এটার উপর এইখানে ছোট পিস্টন, তাই ধরা হচ্ছে এটার বলের পরিমাণ হচ্ছে Fs এবং এর ক্ষেত্রফল As। তো এই পিস্টনের উপর Fs পরিমাণ বল প্রয়োগ করে তুমি x1 বা xs বা হচ্ছে যাকে বলে হ্যাঁ xsই বল, xs পরিমাণ সরণ ঘটিয়ে এই পর্যন্ত নিয়ে চলে আসছে পিস্টনটাকে। পিস্টনটা তখন এখানে সরণ ঘটছে xs পরিমাণ। xs কেন? কারণ ছোট পিস্টনের সরণ। আচ্ছা, তো ছোট পিস্টনের সরণ ঘটছে যায়, এখানে একটা কাজ হয়েছে। এখন কাজ হইলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি তরলে সঞ্চালিত হয়ে ওই শক্তিটা এইখানে প্রয়োগ হবে এবং এইখানে প্রয়োগ হয়ে এখানে কিছু পরিমাণ কৃত কাজ হবে। অর্থাৎ এখানে যদি প্রযুক্ত বল Fl হয়, তাহলে ধরো পিস্টনটার দ্বিতীয় অবস্থান হচ্ছে এখানে, এখানে কিছু পরিমাণ সরণ হয়েছে। সরণের মান কতটুকু? এটা হচ্ছে বড় পিস্টনের সরণ বা xl। এখন আমরা একটু আগে দেখছিলাম প্যাসকেলের চাপ সূত্র হতে যে চাপের পরিমাণ কমে না, অর্থাৎ চাপের মান সমান থাকে। সমান থাকে মানে কি? তাহলে ছোট পিস্টনের চাপ ইকুয়াল বড় পিস্টনের চাপ, অর্থাৎ ছোট পিস্টনে প্রযুক্ত বল ডিভাইড বাই ছোট পিস্টনের ক্ষেত্রফল ইকুয়াল বড় পিস্টনের প্রযুক্ত বল ডিভাইড বাই বড় পিস্টনের ক্ষেত্রফল। এটা হচ্ছে একটা সূত্র। ওকে, আমি ডুপ্লিকেট করে এই পাশে রেখে দিই, কারণ এটা তোমার একটা সূত্র হিসেবে মনে রাখা লাগবে। ওকে, এখন এর পরের লাইনে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে Fs এর মতো থাক। পিস্টনটা বৃত্তাকার না? বৃত্তাকার। বৃত্তাকার যদি হয় এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? পাই ছোট পিস্টনের ব্যাসার্ধ তার স্কোয়ার, আর বড় পিস্টনের ক্ষেত্রে হবে Fl ডিভাইড বাই পাই বড় পিস্টনের ব্যাসার্ধ স্কোয়ার। এখান থেকে উভয় পক্ষ থেকে পাই পাই কাটা যায়, এন্ড তুমি আলটিমেটলি এখানে লিখতে পারো হচ্ছে ছোট পিস্টনের প্রযুক্ত বল ডিভাইড বাই ছোট পিস্টনের ব্যাসার্ধ তার স্কোয়ার ইকুয়াল বড় পিস্টনে প্রযুক্ত বল ডিভাইড বাই বড় পিস্টনের ব্যাসার্ধ স্কোয়ার। এটা হচ্ছে আরেকটা সূত্র। এবার দেখো তোমার কোশ্চেনটা আরো আরেক রকম হইতে পারে, কি যে ছোট পিস্টনে যদি সরণ xs পরিমাণ হয় তাহলে বড় পিস্টনের সরণ কতটুকু হবে? এটাও বের করা যায়, কোনো ব্যাপারই না। আমি এটাকে একটু সরিয়ে একটু ছোট করে দিই। এই পাশে। আচ্ছা দেখো, তো ছোট পিস্টনে যদি xs পরিমাণ সরণ হয়, বড় পিস্টনের সরণ হচ্ছে xl পরিমাণ। এখন xs পরিমাণ সরণ কিছু পরিমাণ বল প্রয়োগ করে ঘটাইছো, তাহলে অবশ্যই কিছু পরিমাণ কাজ সম্পাদন হয়েছে এখানে।
ওই কাজের মানটা হবে ধরো ছোট পিস্টনে WS। তো এই কাজের ফলে শক্তি সঞ্চালিত হয়ে বড় পিস্টনে শক্তিটা সঞ্চালিত হবে এবং শক্তি সঞ্চালনের কারণে বড় পিস্টনে কিছু পরিমাণ সরণ ঘটে, কাজ সম্পন্ন হবে, যে কাজের মানটা হবে ছোট পিস্টনে কাজের মানের সমান, অর্থাৎ WS = WL। এখন WS মানে কি, ছোট পিস্টনে প্রযুক্ত বল ইনটু ছোট পিস্টনের সরণ ইকুয়াল WL মানে বড় পিস্টনে প্রযুক্ত বল ইনটু বড় পিস্টনের সরণ। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। তো এই 3টা সূত্র আমাদের প্যাসকেলের চাপ সূত্র থেকে মনে রাখতে হবে। ওকে, এখন তোমার চেঞ্জ করার মাঝে কী করতে পারে, আমি এখানে ব্যাসার্ধ দিয়ে সূত্র লিখে দিয়েছি, তারা এখানে ব্যাসার্ধ দিয়ে না লিখে তারা কোশ্চেনে ব্যাস দিয়ে দিল। এখন কোশ্চেন যদি ব্যাসও দেওয়া থাকে, ব্যাসের মান ডিরেক্টলি এখানে বসাই দেও যদি উভয় পাশে ডিরেক্ট ব্যাসের মান, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে, সঠিক সলভ আসবে। কারণ কি, কারণ দেখো পাই RS স্কোয়ার, তাই না, ডিভাইডেড বাই পাই RL স্কোয়ার, ছোট পিস্টনের ক্ষেত্রফল ডিভাইড বাই বড় পিস্টনের ক্ষেত্রফল, কাটাকাটি গিয়ে RS স্কোয়ার ডিভাইড বাই RL স্কোয়ার আসে। আবার ব্যাসের মাধ্যমে যদি ক্ষেত্রফল বের করো, তাহলে ছোট পিস্টনে আসবে পাই DS স্কোয়ার ভাগ 4, আর নিচে আসবে পাই DL স্কোয়ার ভাগ 4, 4 কাটা পাই কাটা, আলটিমেটলি DS স্কোয়ার ডিভাইড বাই DL স্কোয়ার। সো তুমি যদি ওই সূত্রটা ব্যাসের মাধ্যমে লিখো বা ব্যাসার্ধের মাধ্যমে লিখো, দুইটাই সঠিক। তবে হ্যাঁ, একটা জিনিস সম্পর্কে কেয়ারফুল থাকতে হবে, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে তুমি যদি এক পাশে ব্যাসার্ধ ইউজ করো তাহলে অন্য পাশে ব্যাসার্ধ ইউজ করা লাগবে, আর তুমি যদি এক পাশে ব্যাস ইউজ করো তাহলে অন্য পাশেও ব্যাস ইউজ করা লাগবে, মানে সমজাতীয় রাশি ইউজ করা লাগবে। এটাই হচ্ছে মেন কথা। তো তুমি এখান থেকে আরেকটা সূত্র বানাইতে পারো, আমি বলবো এত সূত্র মনে রাখার দরকার নাই, তবুও তোমাদের জাস্ট দেখানোর জন্য যে এটা হইতে পারে, FL ডিভাইড বাই DL স্কোয়ার। তো এখান থেকে আমি তোমাদের বেশি কিছু মনে রাখতে বলবো না, আমি তোমাদের জাস্ট মনে রাখতে বলবো এই জিনিসটা যদি মনে রাখো, বাকি সব কিছু তুমি নিজে ডিরাইভ করতে পারবা। তুমি তাহলে এটা মনে রাখবা মেইনলি। আমি যখন ম্যাথগুলো সলভ করবো না, তখন দেখবা ওই সূত্রটা ইউজ করতেছি, PS = PA PL। আরেকটা জিনিস মনে রাখতে হবে, WS = WL। তো এই দুইটা জিনিস যদি মনে রাখো, তাহলেই তোমার এই ম্যাথগুলো সলভ করা একদম ইজি হয়ে যাবে। অলরাইট, এখন চলো ম্যাথ করি, আমরা ম্যাথ সলভ করি, কারণ ম্যাথ সলভ না করলে তোমার কনসেপ্টগুলো মাথায় ঢুকবে না। সলিউশন, এখন দেখো এই কোশ্চেনে কি বলছে, কোনো এইচ প্রেস মানে কি, এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস, এইচতে হচ্ছে হাইড্রোলিক, আমি সংক্ষিপ্তভাবে লিখছি। তো কোনো হাইড্রোলিক প্রেসের ছোট পিস্টনের ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার, বড় পিস্টনের ক্ষেত্রফল 7.5 মিটার স্কোয়ার। তো আমি লিখি সবগুলো। এটা হচ্ছে ছোট পিস্টনের ক্ষেত্রফল, অর্থাৎ AS। আবার বড় পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এটা দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে AL। এখন বলছে ছোট পিস্টনে 100 নিউটন বল প্রয়োগ করলে, অর্থাৎ এই 100 নিউটন বল যে, এটা হচ্ছে ছোট পিস্টনে প্রযুক্ত বল, অর্থাৎ FS। বড় পিস্টনে অনুভূত বল কত, মানে অ্যাকচুয়ালি তোমার কাছে FL এর মানটা কত এটা চাইছে। তো এটা সলভ করতে একদম ডাল ভাত, তাই না? কারণ কি, কারণ আমরা কি জানি, উভয় পিস্টনের চাপের মান সমান হবে, PS = PL। এই যে এই লাইনটা আমি তোমাকে মনে রাখতে বলছিলাম। আচ্ছা, এরপরে তুমি কি লিখতে পারো, PS = হচ্ছে FS ডিভাইড বাই AS, আর PL = হচ্ছে FL ডিভাইড বাই AL।
এখান থেকে তোমার এফ এলটা বের করতে হবে। সো উভয় পক্ষকে যদি এ এল দিয়ে গুণ করে দাও তাহলে এখানে আসবে এফ এস ডিভাইড বাই এ এস ইন্টু এ এল। এখানে মানগুলো জাস্ট বসাই দাও। এফ এস এর মান হচ্ছে 100, এ এস এর মান 1 আর এ এল এর মান হচ্ছে 7.5। আলটিমেটলি 750 নিউটন চলে আসছে। একদম ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এরপরে ম্যাথটা খেয়াল করো। দেখো এই ম্যাথে বলছে একটি হাইড্রোলিক প্রেসের ছোট পিস্টনের ব্যাস 4 সেন্টিমিটার। তো এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে ডি এস এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। বড় পিস্টনের ব্যাস দেওয়া আছে 100 সেন্টিমিটার। এটা কি লিখলাম? এটা দেওয়া আছে হচ্ছে ডিএল। এখন 100 নিউটনের বল ছোট পিস্টনের উপর ক্রিয়া করলে, অর্থাৎ 100 নিউটন যে দেওয়া আছে এটা হচ্ছে ছোট পিস্টন মানে এফ এস এর মান। বড় পিস্টনে কত বল অনুভূত হবে, অর্থাৎ এখানে তোমার এফ এল ইকুয়াল কত এটা চাইছে। এখন এটার সাথে আমি তোমাকে একটা ছোট্ট লেজ লাগাই দিব। কোশ্চেন জাস্ট এটুকুই না, কোশ্চেনে আর একটু লেজ লাগাই দিব। সেটা হচ্ছে ছোট পিস্টন ফাইভ মিটার সরলে বড় পিস্টন কত ইঞ্চি সরবে। এখন সরলে আর সরবে এর বানানটা ভুল হইতে পারে, আমার কাছে কেন জানি ভুল লাগতেছে। যাই হোক, তোমরা জাস্ট বুঝছো তো যে কতটুকু স্মরণ হবে অ্যাকচুয়ালি, এটাই বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা সলভিংয়ের স্টেপগুলোতে চলে যাই। তো প্রথম ক্ষেত্রে আমাকে বড় পিস্টনে অনুভূত বল কত হবে এটা বের করতে বলছে। তো আমরা প্রথমে লিখে ফেলবো ছোট পিস্টনে অনুভূত চাপ ইকুয়াল বড় পিস্টনে অনুভূত চাপ। এখান থেকে লেখা যায় ছোট পিস্টনে প্রযুক্ত বল ডিভাইড বাই ছোট পিস্টনের ক্ষেত্রফল ইকুয়াল বড় পিস্টনে প্রযুক্ত বল ডিভাইড বাই বড় পিস্টনের ক্ষেত্রফল। এর পরের লাইনে তুমি লিখতে পারো ছোট পিস্টনে প্রযুক্ত বল ডিভাইড বাই ছোট পিস্টনের ব্যাস তার স্কোয়ার ইকুয়াল বড় পিস্টনে প্রযুক্ত বল ডিভাইড বাই বড় পিস্টনের ব্যাস তার স্কোয়ার। এটা কোথা থেকে আনলাম? এটা হচ্ছে এই সূত্রটা থেকে আনছি। আচ্ছা, তো এখন তোমাকে বের করতে হবে হচ্ছে এফ এল এর মান। এফ এল ইকুয়াল তাহলে কি লিখতে পারো? এফ এস ডিভাইড বাই ডি এস স্কোয়ার ইন্টু উভয় পক্ষকে ডিএল স্কোয়ার দিয়ে গুণ করে দিছো, ডিএল স্কোয়ার। এখন দেখো ডিএল স্কোয়ার আর ডিএল স্কোয়ার একটা আরেকটা দিয়ে ভাগ হচ্ছে, তাই না? তো এরকম যদি ভাগ আকারে থাকে দুইটা রাশি, এদের একক নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ব্যতিক্রম হচ্ছে তাপমাত্রাগুলা। তাপমাত্রা বাদে নর্মালি বাকি যতগুলো রাশি আছে এর মাঝেও ব্যতিক্রম অবশ্যই আছে, তবে ম্যাক্সিমাম রাশিগুলোর ক্ষেত্রে যেগুলোর মাঝে গুণ ভাগের সম্পর্ক একক রূপান্তরে, ধরো সেন্টিমিটার থেকে মিটারে নিলা, তোমার 100 দ্বারা ভাগ করতে হয়। মিটার থেকে সেন্টিমিটার নিলা, 100 দ্বারা গুণ করতে হয়। এরকম গুণ ভাগের যত সম্পর্কগুলো আছে যে রাশিগুলোতে, ওই রাশিগুলো যদি ভাগ আকারে থাকে, শুধু ভাগ না সমান পাওয়ারের ভাগ আকারে থাকে, তাহলে তুমি উপরে আর নিচে যে কোনো একক বসাও, কোনো ব্যাপার না। যে কোনো তোমার যেটা ইচ্ছে ওই একক বসাও। তবে এটা সিজিএসে বসাইলে এটাও সিজিএসে বসানো লাগবে, এটা এসআইতে বসাইলে এটাও এসআইতে বসানো লাগবে, এটা এফপিএসে বসাইলে এটাও এফপিএসে বসানো লাগবে। আচ্ছা, তো তাহলে এখানে তোমার একক রূপান্তর নিয়ে মাথা ঘামাইতে হবে না। তোমার এফএস এর মান দেওয়া আছে 100 নিউটন ডিভাইড বাই ছোটো পিস্টনের ব্যাস দেওয়া আছে 4, তো 4 স্কোয়ার ইন্টু বড় পিস্টনের ব্যাস দেওয়া আছে হচ্ছে 100 তার স্কোয়ার। এখান থেকে কত আসে? 100 ইন্টু 100 স্কোয়ার মানে 100 কিউব ডিভাইড বাই 4 স্কোয়ার মানে 16, 62,500, 62,500 এটা কি নিউটন। এটা হচ্ছে অ্যান্সার। এখন তোমার কোশ্চেনের সেকেন্ড পার্ট, এটা তো ছিল ফার্স্ট পার্ট, তোমার সেকেন্ড পার্টটা সলভ করতে হবে। এখন দেখো সেকেন্ড পার্টে কি বের করতে বলছে। সেকেন্ড পার্টে বলছে ছোট পিস্টন যদি 5 মিটার সরে, বড় পিস্টন কত ইঞ্চি সরবে।
এখন কত ইঞ্চি সরবে সেটা বের করবো না, আগে আমি জাস্ট কতটুকু সরে এটা বের করে ফেলি, ইউনিট পরে কনভার্ট করা যায়। তো এটার জন্য আমরা আরেকটা শর্ত মনে রাখতে বলছিলাম, সেটা হচ্ছে ছোট পিস্টনে কৃত কাজ ইকুয়াল বড় পিস্টনে কৃত কাজ। এখন ছোট পিস্টনে কৃত কাজের মানটা কত? ছোট পিস্টনে প্রযুক্ত বল ইন্টু ছোট পিস্টনের সরণ কতটুকু সরছে 5 মিটার ইকুয়াল বড় পিস্টনে প্রযুক্ত বল, এরপরের লাইনটা আমি তোমাকে একটু লিখে দিই, এফএস এক্সএস ইকুয়াল এফএল এক্সএল। আচ্ছা, তো এফএল এর মান আমরা এক নম্বরে পাইছি, সেটা হচ্ছে 62,500 অ্যান্ড এক্সএল এর মানটা তোমার বের করতে হবে। এখান থেকে এক্সএল এর মান যদি ক্যালকুলেটরে হিসাব করে ফেলো, ক্যালকুলেটরে না করলেও চলবে, তুমি জাস্ট উভয় পক্ষকে 62,500 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখান থেকে তোমার আসবে হচ্ছে এক্সএল ইকুয়াল 8 ইন্টু 10⁻³ মিটার। এখন 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 কত ইঞ্চি সরবে এটা বের করতে হবে। এটা বের করা যতটা সহজ ভাবতেছ ততটা সহজ না, আবার কঠিনও না। আমরা কি জানতাম, 1 মিটার ইকুয়াল হচ্ছে 3.28 ফিট, তাই না? এখন 3.28 থাকুক, 1 ফিট মানে হচ্ছে আবার 12 ইঞ্চি, তাই না? 1 ফিট মানে হচ্ছে 12 ইঞ্চি। তোমাদের যে ওই স্কেলটা আছে, যে স্কেলটা তোমরা নর্মালি মার্জিন করার জন্য পরীক্ষায় ইউজ করো, ওইটাও কিন্তু 12 ইঞ্চি বা 30 সেন্টিমিটার প্রায়। তো 12 ইঞ্চি ওই স্কেলটা যেটা, ওইটাকে বলা হয় 1 ফিট স্কেল। আচ্ছা, তো এখান থেকে আমরা শিখলাম হচ্ছে 1 ফিট মানে 12 ইঞ্চ। এটা যদি আমরা গতি চ্যাপ্টারে মনে হয় পড়ছিলাম, যাই হোক। তো এখানে তোমার চলে আসবে 3.28 ইন্টু 12 39.36 ইঞ্চ। তাহলে 1 মিটার ইকুয়াল 39.36 ইঞ্চ বসাইতে পারো। এখানে বসাই দেও জাস্ট 8 ইন্টু 10⁻³ ইন্টু 1 মিটার মানে হচ্ছে 39.36 ইঞ্চ। এরপর যদি ক্যালকুলেশন করো ইন্টু 8 ইন্টু 10⁻³ তোমার চলে আসবে হচ্ছে 0.31488 ইঞ্চেস। ইন লিখো জাস্ট, তাহলেই হবে। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। ওকে, শেষ, আজকের ক্লাস শেষ, এই পর্যন্তই। তো আজকের ক্লাসে মূলত আমরা খুব বেশি কিছু পড়াই নাই, পড়ানোর মাঝে মাত্র 3টা টপিক পড়ালাম আসলে। 1 নম্বর টপিকটা হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব পড়াইছি, দেন আপেক্ষিক গুরুত্বের সাথে ঘনত্বের কম্পেয়ার করছি। 2 নম্বরে আমরা পড়লাম হচ্ছে তরলের ভিতরে চাপ, 3 নম্বরে পড়লাম প্যাসকেলের চাপ সূত্র। এই 3টা টপিকে আজকে টোটাল পড়ছি। তো এই রিলেটেড যত প্র্যাকটিস আছে, বোর্ড কোশ্চেন আছে, সব কিছু তুমি সলভ করে ফেলবা। আমি যতগুলো সলভ করে দিলাম না, এর চেয়ে কঠিন ম্যাথ আসার চান্সেস খুবই কম। এখন কঠিন করার মাঝে এতটুকু করতে পারে যে এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার ঢোকাই দিল, তাই না? যেমন এইটাই দেখো, এটা কিন্তু পদার্থের অবস্থা ও চাপের সাথে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা মিক্স করে দিছে। যদিও এটা বইয়ে ডিরেক্ট আছে যে এফএস এক্সএস ইকুয়াল এফএল এক্সএল, এই জিনিসটা বইয়ে আছে, বাট এটা যে শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে আসছে এটা বইয়ে আছে নাকি আমার ঠিক খেয়াল নাই। তবে তোমাকে আমার বলার উদ্দেশ্য এটাই যে অ্যাকচুয়ালি এখানে পঞ্চম অধ্যায়ের সাথে চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা মিক্স করা হয়েছে। এরকম এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার ইন্টার কানেক্ট করে তোমার ম্যাথগুলো একটু ট্রিকি বানাই দেয়, এইটুকুই, এর চেয়ে বেশি কঠিন আর করবে না। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইম্পর্টেন্ট কিছু কিছু টপিক নিয়ে, যেমন আর্কিমিডিসের নীতি, প্লবতা, এমন বলা যায় যে এই চ্যাপ্টারের ব্রেন ওই টপিকগুলো। এরপর স্থিতিস্থাপকতা আছে। তো আর 2টা ক্লাস লাগবে, আই হোপ যে 2টা ক্লাসে কভার করে দিতে পারবো। যদি নাও করতে পারি সমস্যা নেই,
3টা ক্লাস নেব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক সবাইকে। বেশি টেনশন নেওয়ার দরকার নেই, বেশি প্যারা নেওয়ার দরকার নেই। চিল থাকো, হ্যাপি থাকো, পড়তে থাকো, পড়াকে এনজয় করো। অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।